हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आजकेर भिडियोते आमरा आलोचना करब एनवायरमेंटल सोशियोलॉजी तार सब्जेक्ट मैटर की। एक्चुअली এই বিষয়টি আলোচনা করার আগে একটু বলি যে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি যে এনভায়রনমেন্টাল সোশিওলজি বা পরিবেশগত সমাজবিজ্ঞান বা পরিবেশগত সমাজতত্ত্ব বলে থাকি। এই পরিবেশগত সমাজতত্ত্ব বা আমরা এই যে একটা সোশিওলজির একটা আলাদা পার্ট এনভায়রনমেন্টকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনা কিন্তু একদম সমাজতত্ত্বের সূচনা লগ্ন থেকেই শুরু হয়নি। সমাজতত্ত্বের সূচনা লগ্ন থেকে পরিবেশের যে বিষয় বা পরিবেশের সঙ্গে সোসাইটির সঙ্গে এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, এই পার্টটা কিন্তু অনেক পরে আলোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে এই পার্টটা কোন সময় থেকে এই বিষয়টার প্রতি বা পরিবেশের প্রতি সমাজবিজ্ঞানীরা আগ্রহী হলেন, আমরা সেই পার্টটা দেখব আজকের আলোচনায়। এবং একই সঙ্গে মূল যে বিষয়টা যে পরিবেশগত সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু কি, যে তারা সোশিওলজিস্টরা এনভায়রনমেন্টের সঙ্গে সোসাইটির যে ইন্টারাকশন দেখতে চাইছেন, তারা সেই বিষয়টা বা সেই সাবজেক্ট, নতুন একটা সাবজেক্টের মধ্যে বা নতুন একটা আলাদা পার্টের মধ্যে কি বিষয় তারা আলোচনা করতে চাইছেন, আমরা সেই পার্টটাও দেখব। তাহলে প্রথমেই বলি যে পরিবেশগত সমাজবিজ্ঞানী যে শব্দ, এই শব্দটা প্রথম ব্যবহার করেন স্যামুয়েল ক্লাউসনার তার অন ম্যান ইন হিজ এনভায়রনমেন্ট 1971-এ তার যে বই, সেই বইতে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। এবং এই যে 1970-এর দশক, এর আগে পরিবেশের প্রতি আমেরিকান আগ্রহ আমরা দেখেছি। যে আমেরিকান আগ্রহ কেমন, যে তারা গ্রামীণ সমাজবিজ্ঞানের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল, তারা জীবিকা নির্বাহের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। কিন্তু পরবর্তীতে 1960 এবং 1970-এর দশকগুলি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অশান্ত দশক হয়ে ওঠে এই সময়ে, যা বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের পরিবেশের পরিপ্রেক্ষিতে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে বুদ্ধিজীবী বা শিক্ষাবিদরা তারা পরিবেশের পরিপ্রেক্ষিতে পার্সপেক্টিভ চেঞ্জ বা পার্সপেক্টিভকে পুনরায় বিবেচনা করার একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। পরিবেশগত সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য কি? অ্যাকচুয়ালি এর প্রধান লক্ষ্য কি? আমাদের যে মানব সমাজ অর্থাৎ সোসাইটি, হিউম্যান সোসাইটি এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে আন্তঃসংযোগ বোঝা। যে হিউম্যান সোসাইটির সঙ্গে এনভায়রনমেন্টের কি রিলেশন, হিউম্যান সোসাইটির সঙ্গে এনভায়রনমেন্টের ইন্টারাকশনটা কি, এই যে ইন্টারকানেক্টেডনেসের পার্ট কোনটা, অর্থাৎ মানব সমাজ আর প্রাকৃতিক পরিবেশ কিভাবে সম্পর্কিত, তাদের সঙ্গে আন্তঃসংযোগটা বোঝা হচ্ছে এই পরিবেশগত সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটা বুঝলেই আমরা ম্যাক্সিমামটাই বুঝে যাব যে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে হিউম্যান সোসাইটির একটা অংশ তো এনভায়রনমেন্ট। তাহলে হিউম্যান সোসাইটি মানব সমাজের সঙ্গে এনভায়রনমেন্টের কানেকশনটা কি, এটিকে গবেষণার 4টি প্রধান ক্ষেত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা এবার দেখব যে এই পরিবেশগত সমাজবিজ্ঞানীরা কিভাবে এটাকে দেখেছেন, যে 4টি কারণ নিয়ে আমরা এবার আলোচনা করব। ওকে, চলো। পরিবেশগত সমাজবিজ্ঞানীরা পরিবেশগত সমস্যার সামাজিক কারণগুলি অধ্যয়ন করেন। বিভিন্ন সামাজিক কারণ কিভাবে পরিবেশগত প্রভাব এবং সমস্যা তৈরি করে তা ব্যাখ্যা করার জন্য পণ্ডিতরা তাত্ত্বিক কাঠামোর একটা বিন্যাস তৈরি করেছেন। এবং এই তত্ত্বগুলি থেকে প্রাপ্ত অনুমানগুলি মূল্যায়ন করার জন্য পরিবেশগত সূচকগুলির একটা বিস্তৃত পরিসরে অনেক অভিজ্ঞতামূলক গবেষণা কিন্তু পরিচালনা করেছেন। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে পরিবেশগত সমাজবিজ্ঞানী যারা, তারা পরিবেশের যে সমস্যা, এই সমস্যার সামাজিক কারণগুলো অধ্যয়ন করছেন এবং কিভাবে পরিবেশগত প্রভাব এবং সমস্যা তৈরি করছে সেটার জন্য একটা তাত্ত্বিক কাঠামো তৈরি করছে, যেটা আমরা থিওরিতে পড়েছি, যে একটা থিওরিটিক্যাল স্ট্রাকচার তৈরি করছে বা একটা থিওরি তৈরি করছে। যে থিওরিটা কি হচ্ছে, যে পণ্ডিতরা তাত্ত্বিক কাঠামোর একটা বিন্যাস তৈরি করছে এবং এই তত্ত্ব একটা অনুমান তৈরি করছে, অর্থাৎ হাইপোথিসিস। সেই হাইপোথিসিসকে মূল্যায়ন করার জন্য একটা
পরিবেশগত সূচকগুলির একটা বিস্তৃত পরিসরে এই গবেষণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। তাহলে আমরা প্রথম যে পার্টটা দেখলাম যে পরিবেশগত সমস্যাটাকে তারা গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরিবেশগত সমাজবিজ্ঞান কিভাবে প্রাকৃতিক পরিবেশ সমাজকে প্রভাবিত করে। আজকে পরিবেশগত সমাজবিজ্ঞান কি দেখে যে প্রাকৃতিক পরিবেশ সমাজকে প্রভাবিত কিভাবে করছে এবং প্রাকৃতিক পরিবেশ সমাজকে প্রভাবিত করে তার সাথে কি সম্পর্কিত। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ তো একটা প্রভাব ফেলছে এবং সেই প্রভাবের সঙ্গে রিলেশনটাকে এবং এর আগে পরিবেশগত সমাজবিজ্ঞান প্রাকৃতিক পরিবেশের উপর মানব সমাজের নির্ভরতার উপর জোর দিয়েছিলেন। কিভাবে সমাজ পরিবেশকে প্রভাবিত করে, তার পাশাপাশি পরিবেশ কিভাবে সমাজকে গঠন করে। অর্থাৎ আমরা এই দুটো পার্ট যে এনভায়রনমেন্ট এবং সোসাইটি এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড এবং সমাজ, তাহলে সমাজ পরিবেশকে প্রভাবিত করছে, আবার একই সঙ্গে পরিবেশও কিন্তু সমাজ গঠন করছে। যেমন পরিবেশ সেই অনুযায়ী সোসাইটি তার স্ট্রাকচার তৈরি করছে। তো এই দুটো কিন্তু ভীষণ ইন্টারকানেক্টেড পার্ট। ক্লিয়ার? এরপর আসছি আমাদের 3 নম্বর পার্ট। আমরা 4টি বিষয় আলোচনা করব বললাম। তৃতীয় পার্টটা বলি যে পরিবেশগত সমাজবিজ্ঞান পরিবেশগত সমস্যার সামাজিক প্রতিক্রিয়া পরীক্ষা করে। অর্থাৎ এই যে পরিবেশগত সমস্যা তার একটা সামাজিক একটা প্রতিক্রিয়া হচ্ছে, কি প্রভাব পড়ছে পরিবেশের যে সমস্যা আমরা দেখছি। আমরা যদি পরিবেশের সমস্যার কথা বলি, যে পরিবেশের এনভায়রনমেন্টের যে পরিবেশের যে সমস্যা রয়েছে, অ্যাকচুয়ালি যে ভীষণ পরিমাণে দূষণ, এই দূষণের কথাও যদি বলি, দূষণের পার্সপেক্টিভ পরবর্তীতে কিন্তু আছে, সেগুলো দেখতে হবে। সেটার প্রতিক্রিয়াটা কি পড়ছে? গবেষণা পরিবেশ আন্দোলনের নিদর্শন এবং প্রবণতা বোঝার উপর দৃষ্টি নিবদ্ধ করে। যে পরিবেশ আন্দোলনের নিদর্শন এবং প্রবণতা, সেই আমাদের অ্যাকচুয়ালি মানুষ কি ভাবছে, তাদের যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বোঝার চেষ্টা করছে। অর্থাৎ সামাজিক প্রতিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। সামাজিক প্রতিক্রিয়া পরীক্ষা করাটাও পরিবেশ সমাজবিজ্ঞানের একটা অংশ। পরিবেশ সমাজবিজ্ঞানীরা দেখছেন যে সামাজিকভাবে এই সমস্যাগুলোর সামাজিক প্রতিক্রিয়া কি এবং সেই অনুযায়ী একটা প্রবণতা বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী অবশ্যই কি সলিউশন নিয়ে আসা। সলিউশন তো তখনই আসবে। ওকে। চতুর্থত, পরিবেশগত সমাজবিজ্ঞানীরা সামাজিক প্রক্রিয়া এবং গতিশীলতা বোঝার বিষয়ে উদ্বিগ্ন, যা পরিবেশগত সংস্কার এবং স্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে তারা অ্যাকচুয়ালি পরিবেশগত সমাজবিজ্ঞানীরা কি চাইছেন, যে প্রতিক্রিয়া, এই সামাজিক প্রক্রিয়া গতিশীলতা বোঝার মধ্য দিয়ে আমরা যদি স্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ সোসাইটির আমাদের এনভায়রনমেন্টের সাস্টেনেবিলিটির উপর জোর দিচ্ছে, তাই তো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা, বা সাস্টেনেবল পার্টটার উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে, যে স্থায়িত্বকে নিয়ে এগিয়ে যেতে পারে। এবং পরিবেশগত সমাজবিজ্ঞানীরা পরিবেশের অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আধুনিক শিল্প সমাজ ভৌত পরিবেশের মধ্যে অন্তর্নিহিত পার্থক্য বা এই অন্তর্নিহিত সম্পর্ক খোঁজার চেষ্টা করে, যে শিল্প সমাজ আর ভৌত সমাজের মধ্যে সম্পর্কটা কি। ওকে, তাহলে এই হচ্ছে 4টি পার্ট, যে পার্টটার অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি যে 4টি অঞ্চলের ওপর পরিবেশগত সমাজবিজ্ঞানীরা অনেক পরে 1971 থেকে যেখানে শুরু হলো, যে 1971 থেকে পরিবেশ নিয়ে সমাজবিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, সমাজতাত্ত্বিকরা ভাবতে শুরু করলো এবং সেই ভাবনার ওপর বেস করে তারা সমাজতত্ত্বের পরিবেশগত সমাজবিজ্ঞানের একটা বিষয়বস্তু সেট করলো, যে বিষয়গুলো নিয়ে আমরা পরিবেশ সমাজবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেই 4টি বিষয় আলোচনা করলাম, যে কোন কোন 4টি পার্ট এই পরিবেশগত সমাজবিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সোশিওলজির অংশ। তাহলে এনভায়রনমেন্টাল সোশিওলজিতে আমরা কি পড়ি সেটা বোঝা গেল মোটামুটি, যে পরিবেশগত সমাজবিজ্ঞান আরেকটা কি, যে সম্ভাব্য সমাধানের দিকে একটা কম মনোযোগ দেয়। তারা কিন্তু বেশি কানেক্ট করার চেষ্টা করে যে সমাজ কিভাবে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে, মানে অ্যাকচুয়ালি হাওয়ের উত্তর খোঁজার চেষ্টা করে, কিভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে তা ব্যাখ্যা করার উপর কিন্তু বেশি জোর দেয়। আজকে আমরা পরবর্তীতে থিওরি পড়বো, এই যে বাস্তববাদী, আমরা একটা দেখতে পাচ্ছি অলরেডি, যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, আমরা এগুলোতেও যখন দেখবো যে তারা বেসিক্যালি সোসাইটির প্রবলেমটা কিভাবে তৈরি হচ্ছে, সমাজ কিভাবে পরিবেশগত সমস্যা সৃষ্টি করে সেটা ব্যাখ্যা করার দিকে
বেশি দৃষ্টি নিক্ষেপের প্রবণতা আমরা দেখতে পাই। এবং তবে সাম্প্রতিক সময় পরিবর্তন ঘটেছে, কিছু কিছু জায়গায় সলিউশন আনার চেষ্টা করা হচ্ছে, কারণ হাউ এর মধ্যে তো সলিউশন নেই, আমাদের সলিউশন খুঁজতে হবে। তাহলে পরিবেশগত সংস্কারের তত্ত্বগুলির বিকাশ ঘটছে, বিকাশ, আলোচনা, অভিজ্ঞতামূলক মূল্যায়ন, পরিবেশগত সংকটের সম্ভাব্য সমাধানের বিশ্লেষণ এবং স্থায়িত্বের জন্য ধারণাগত কাঠামোর খসড়া পরিবেশগত সমাজবিজ্ঞানের পণ্ডিতদের ক্রিয়াকলাপের গুরুত্বপূর্ণ আলোচনার একটা বিষয়বস্তু হয়ে উঠেছে। অর্থাৎ কি, ওই যে একটা বিষয় বললাম যে স্থায়িত্ব, যে পরিবেশগত সংকটের একটা সম্ভাব্য সমাধানের বিশ্লেষণ এখন হচ্ছে, কারণ শুধুমাত্র হাউ দিয়ে তো আমরা সলিউশন করতে পারবো না, যে কি আমরা একই সঙ্গে সলিউশন দেখতে হবে, যে তত্ত্বগুলো পরবর্তীতে যে তত্ত্বগুলো এগিয়ে নিয়ে আসছে, তত্ত্বগুলোর বিকাশ বা পরিবেশগত সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব সেটা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পরিবেশের স্থায়িত্বের জন্য একটা কাঠামো বা পরিবেশের স্থায়িত্ব কিভাবে নিয়ে আসা যায় সেই কাঠামোর উপর কিন্তু গুরুত্ব দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা। তাহলে আমরা মূল আলোচনা কি দেখলাম এখানে, যে আমরা এখানে দেখলাম যে আমাদের পরিবেশগত, এখানে এনভায়রনমেন্টাল সোশিওলজি সমাজতত্ত্বের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বর্তমানে, এবং সেটা কিভাবে আলোচনার সূত্রপাত কিভাবে হলো, বা বলা যায় যে কিভাবে সমাজবিজ্ঞানীরা পরিবেশকে নিয়ে ভাবতে শুরু করলো তার একটা পার্ট, এবং তারা কোন কোন দিকগুলো নিয়ে ভাবতে শুরু করলো সেই 4টি বিষয় আমরা কিন্তু এখানে আলোচনা করলাম। আশা করছি তোমাদের পরিবেশগত সমাজবিজ্ঞানের মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা তোমাদের কাছে পরিষ্কার। হ্যাঁ, এটা তোমরা স্ক্রিনশট করে খাতাতে নোট করে নিতে পারো। খুব এনভায়রনমেন্টাল সোশিওলজির বেসিকটার জন্য আমরা এনভায়রনমেন্টাল সোশিওলজির প্রথম ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে এটাই। তো সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল সোশিওলজির খুব বেসিক জায়গাটা আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা থিওরির পার্টটায় যাব, কারণ দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে রিয়ালিস্ট এবং আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট, তাই তো, বাস্তববাদ, এবং দ্বিতীয়টা হচ্ছে গঠনবাদ। এই বাস্তববাদ আর গঠনবাদ কি, এটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং এনভায়রনমেন্টাল সোশিওলজির কোনো টপিক যদি তোমাদের সেই টপিকের উপর ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।